নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আমি রয়েছি অয়ন। অনির্বাণ, একটা বিষয় হচ্ছে মাতৃভাষা, মাতৃমন্ত্র। সাহেবিয়ানা আউট, বাংলা বাঙালিয়ানা ইন। আসলে এতদিন প্রশ্ন উঠতে পারে অনির্বাণ, যে এতদিন ধরে এত সরকার এ রাজ্যে রাজত্ব করে গেল, তারা বাঙালি ঠিক, কিন্তু বাংলা ভাষাটার গুরুত্ব, বাংলা ভাষাটার সম্মান বুঝলো না। শুধু তাই নয়, এই বাংলার মাটি থেকে উচ্চারিত স্বদেশ মন্ত্র যা বিপ্লবীদেরকে উদ্বুদ্ধ শুধু করেছে না, যা গোটা দেশের একমাত্র বিপ্লব মন্ত্রে রূপান্তরিত হয়েছিল। গোটা দেশের মানুষের মুখে যে মন্ত্র উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে গায়ের রোমটা শুধু খাড়া হয়ে উঠতো না, ব্রিটিশের বিরুদ্ধে লড়াইতে মানুষ আরেকটু বেশি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারতেন, সেই তাগিদটা অনুভব করতে পারতেন। কারণ আমরা ভুলতে তো পারি না অয়ন, যে যখন মাতঙ্গিনী হাজরা তার ওই অশক্ত বৃদ্ধ শরীরটা গুলিবিদ্ধ অবস্থা হওয়ার পরেও যখন টেনে টেনে নিয়ে যেতে চাইছেন, হাতে যখন তেরঙ্গা পতাকাটা রয়েছে, তখন তার মুখ দিয়ে কিন্তু উচ্চারিত হচ্ছে সেই স্বদেশ মন্ত্র, সেই বন্দে মাতরম। সেই বন্দে মাতরমই বা কতটুকু মর্যাদা দিতে পেরেছি আমরা? একদম। তবে প্রথমে বাংলা ভাষা নিয়ে একটু কথা বলি। ঠিক, জানি না ভবানী প্রসাদ মজুমদার অনেক বছর আগে যে কথাটা ফিল করেছিলেন, যে কথাটা লিখেছিলেন, কটাক্ষ করেছিলেন বাঙালিকে, বাঙালি মা বাবাদের, সেই পরিস্থিতি বোধহয় আর থাকবে না আশা করি। আজকে বাংলা ভাষা নিয়ে কড়া মন্তব্য, কড়া বিষয় বিধানসভায় রাখলেন, যে বাংলা ভাষা বাধ্যতামূলক সরকারি জায়গা, সরকারি কাজ, এমনকি ফৌজদারি এফআইআর, এমনকি কেন্দ্রের সঙ্গে চিঠি চাপাটিতেও বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া হবে। আগে দেখে নিই শুভেন্দু অধিকারী কি বললেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করছি, আগামী 1 সেপ্টেম্বর 2026 থেকে পশ্চিমবঙ্গে সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। আমাদের সরকারের পক্ষ থেকে এই সময়কালে অনুবাদক বা অন্যান্য যে বিষয় থাকবে সেগুলো করা। ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব। তার সাথে সাথে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ সংক্রান্ত বিষয়ে আমরা বাংলা ভাষার সাথে হিন্দি ভাষাতেও উত্তর বা প্রশ্ন চিঠিপত্র আদান প্রদান করব। কিন্তু এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রীর যে উপদেশ, তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম। পশ্চিমবঙ্গের সর্বস্তরে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করলাম। সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে, আমাদের মাতৃভাষাকে আমরা এখানে কার্যকর করার ঘোষণা করলাম। তাহলে অনির্বাণ, বাংলায় বাংলা বাধ্যতামূলক, প্রতিপক্ষের জুজু ভোতা এবং জুজু দেখানোর দিন শেষ একেবারে। এই যে ওরা বহিরাগত, আউটসাইডার, ওরা এলে বাঙালির সব কেড়ে নেবে, ভাষা সংস্কৃতি, সেই দিনটা আজ থেকে কিন্তু অতীত হয়ে গেল। এখন আমাদের সঙ্গে কারা কারা রয়েছেন একটু পরিচয় করিয়ে দিই। রয়েছেন ইতিহাসবিদ চন্দ্রচূড় ঘোষ, রয়েছেন সাহিত্যিক বিনোদ ঘোষাল, এবং আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে বলরাম বসু, RSS কর্মী। বিনোদের কাছেই প্রথম যাওয়া যাক। ঠিক, সাহিত্যিক ভবানী প্রসাদ মজুমদার একটা সময় লিখেছিলেন, আমার বাচ্চাটার বাংলাটা ঠিক আসে না, এর জন্য দায়ী কে বিনোদ? এর জন্য দায়ী বাঙালি। কারণ রামকৃষ্ণদেব বলেছিলেন যে নিজেকে মারার জন্য একটা ছোট আলপিনি যথেষ্ট, অন্যকে মারবার জন্য ঢাল তরোয়াল লাগে। দেখো, আচার্য প্রফুল্লচন্দ্র রায় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, কার কথা বলবো, সকলে, বিজ্ঞানী থেকে সাহিত্যিক, প্রত্যেকে বরাবর বলে এসেছেন যে বাংলা ভাষার বা মাতৃভাষার উন্নয়ন না করলে একটি জাতি কখনো অগ্রসর হতে পারে না।
এবং আমরা এই ঔপনিবেশিক শাসনকালে এত বেশি বৈদেশিক ভাষার প্রতি একটা আকর্ষিত বোধ করেছি বা খানিকটা আনুগত্য স্বীকার করে ফেলেছি, আমাদের মাতৃভাষার যে একটা মাধুর্য রয়েছে, যা আমাদের নিজের চৈতন্যকে, যা আমার আত্মাকে নির্মাণ করে, তাকেই ভুলে গেছি। এবং সেখানে একটা সময় মানে বাইরন হতে গিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত, তিনি এক সময় বলছেন যে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তার সঙ্গে অবোধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ। তো তার মতো একজন মানুষ তিনি পরে আক্ষেপ করছেন এবং তারপরে তার বাংলা ভাষায় যে অসামান্য সব কাব্য রচনা করেছেন তার কোনো তুলনা নেই। কিন্তু এই সমস্ত কিছুর পরেও আমাদের মাতৃভাষার প্রতি, আমাদের বাংলা ভাষার প্রতি বাঙালির যে অবহেলা, তা বড় যন্ত্রণা দিয়েছে। এবং সত্যি কথা বলতে এত কাল পরে আমরা যে বাংলা ভাষা বা আমাদের মাতৃভাষা সরকারি হাত ধরে পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে, আমি কোট আনকোট এই শব্দটাই বলছি, তা আমাদের সত্যি কথা বলছি আমাদের পূরক সঞ্চার তো করছেই, তার সঙ্গে সঙ্গে একটা বড় আশার সঞ্চার করছে। আমি আশা করছি যে এই যে সদার্থক একটা ভূমিকা সরকার নিল, এর কিন্তু সুদূর প্রসারী। বিনোদবাবু আমাদের সঙ্গে থাকুন, কতটা সুদূর প্রসারী সেটা আমরাও বোঝার চেষ্টা করছি, বলা ভালো মাপার চেষ্টা করছি। এবং ঠিক সেই মাপামাপির কাজে আমার মনে হয় ইতিহাসবিদদেরও খুব বড় প্রয়োজনীয়তা আছে। তার কারণ আমরা ছোট থেকে ইতিহাস পড়বার সময় তার উপকারিতার প্রথম লাইনটাতে পড়ে এসেছি, আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার জন্য ইতিহাস পড়ে থাকি, যাতে ভবিষ্যতে ভুলগুলো না করি এবং অতীতের ঠিককে যাতে রিপিট করতে পারি তার জন্য ইতিহাস পড়ে থাকি। কি ভুল হয়েছিল, কি ঠিক করতে পারি, কি রিপিট করতে পারি চন্দ্রচূড়বাবু। এবং খুব ইন্টারেস্টিংলি বিনোদ একটা কথা বলছিলেন, বাবু একটা কথা বলছিলেন যে আমাদের ভবিষ্যতের পথ চলবার জন্য সুদূর প্রসারী হতে পারে এই সিদ্ধান্ত। কোন জায়গা থেকে আপনার বলে মনে হয় ইতিহাসবিদ হিসেবে? একদমই অনির্বাণ, এই যে সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুদূর প্রসারী, কোনো সন্দেহ নেই সেই নিয়ে। এবং এটাকে যত প্রশংসা করা হয় ততই কম। অ্যাডমিনিস্ট্রেটিভ যে সুবিধা হবে সাধারণ মানুষের সেটা তো একদিকে রইলই, কিন্তু বাংলা ভাষাকে যে গুরুত্ব দিয়ে এই প্রদেশে যে কাজকর্ম হবে সেটা একটা বিশাল বড় পদক্ষেপ। এই প্রসঙ্গে আমি মনে করিয়ে দিতে চাই যে শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্মে বাংলার ব্যবহার নয়, বাংলা ভাষার শিক্ষাকেও কম্পালসারি করে দেওয়া উচিত, যাতে প্রতিটা মানে স্কুল লেভেলে একদম কম্পালসারি হওয়া উচিত। প্রত্যেকটি ছেলে মেয়ে অন্যান্য যে কোনো ভাষা তাদের পছন্দ মতো পড়াশোনা করুক, সব ভাষারই জায়গা থাকা প্রয়োজন, কিন্তু বাংলার ভেতরে বাংলার প্রাথমিকতা থাকতে হবে, সেটা সবাইকে শিখতে হবে। সেই শেখানো হলে তখন পুরো জিনিসটা সম্পূর্ণ, বৃত্তটা সম্পূর্ণ হবে। এবং আমি এই প্রসঙ্গে আমার মনে পড়ছে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলা ভাষায় শিক্ষাকে কার্যকরী করার জন্য অত্যন্ত জোর দিয়েছিলেন এবং সেই নিয়ে তার বিস্তারিত চিন্তা ভাবনা রয়েছে। যেহেতু এখন বিজেপি সরকারে রয়েছে, আমি আশা করব তারা শ্যামাপ্রসাদের বাংলা ভাষায় শিক্ষা নিয়ে যেসব বক্তৃতা রয়েছে এবং যা ভাবনা চিন্তা রয়েছে সেইগুলোকে কার্যকরী করার দিকে এগোবেন। এবং আমি যদি কেউ সাহায্য চান আমি সেখানে সাহায্য করতে অত্যন্ত আনন্দিত হব, কিন্তু বাংলা ভাষায় শিক্ষাটা অত্যন্ত জরুরি, তবে এই বৃত্তটা সম্পূর্ণ হবে। চন্দ্রচূড়বাবু একটা প্রশ্ন আমি এক্ষেত্রে করবো আপনাকে, মানে আমি লোভ সামলাতে পারছিলাম, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা যখন নিয়ে এলেনি, বঙ্গভঙ্গের সময় থেকে বাঙালির উপরে আঘাত আসা শুরু, মানে ব্রিটিশের প্রথম বঙ্গভঙ্গের প্রস্তাব, তারপরে সত্যি সত্যি বঙ্গভঙ্গ হলো দেশ ভাগের মধ্যে দিয়ে, তার অঙ্গ হিসেবে বঙ্গভঙ্গ হলো। কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার আগেই, অনেকটা আগে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রথম দীক্ষান্ত ভাষণ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এলেন বাংলা ভাষায় দেওয়ার জন্য। এবং সেই প্রথম সমস্ত ট্র্যাডিশন ব্রেক করে, আগে ইংরেজিতে ভাষণ দেওয়া হতো, দেশীয় ভাষায় অনুবাদ হতো, সেবার বাংলায় ভাষণ দিলেন রবীন্দ্রনাথ, ইংরেজি ভাষায় তা অনুবাদ করে দেওয়া হলো ছাত্রছাত্রীদের হাতে। উল্লেখযোগ্যভাবে মুসলিম লীগের ছাত্র সংগঠন সেই সমাবর্তন অনুষ্ঠান বয়কট করল, এলো না তারা। তারও প্রায় বছর 10 বাদে বা আরো বেশি বাদে দেশ ভাগ হয়েছে। তাহলে কি এমন ঘটলো চন্দ্রচূড়বাবু, এটাই আপনার কাছে আমার প্রশ্ন, যারা কথায় কথায় রবীন্দ্রনাথকে আশ্রয় করতেন, রবীন্দ্রনাথ আওড়াতেন, আমি আওড়ানো শব্দটা খুব সচেতনভাবেই ব্যবহার করছি, কারণ এটা আওড়ানোই মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে, তারা বাংলা ভাষাটাকে সরকারি কাজকর্মে কেন
বাধ্যতামূলক করতে পারলেন না? কেন এত বছর পরে একটা সরকারকে সে সিদ্ধান্ত নিতে হচ্ছে? সেই সরকারকে যারা নাকি উত্তর ভারতীয়, যারা নাকি আমাদের উপরে সমস্ত উত্তর ভারতীয় বহিরাগত উত্তর ভারতীয় সংস্কৃতি চাপিয়ে দেবে, হিন্দি, হিন্দু, হিন্দুস্তান এই নিয়ে নাকি এ রাজ্যে বিজেপি ঢুকবে। তা আমি তো দেখলাম হিন্দি তো জোরের কথা, ইংরেজিতেও তাড়ানো বন্দোবস্ত পাকাপাকি হয়ে গেল, বাংলাতেই সবকিছু হচ্ছে। কেন সময়টা লাগলো চন্দ্রচূড় বাবু? অনির্বাণ, এই যে হিন্দি চাপিয়ে দেওয়ার যে বিতর্কটা তৈরি হয়েছে, এটা একটা কৃত্রিম বিতর্ক এবং এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার কারণ মহাত্মা গান্ধী যখন হিন্দি প্রচার সভা নিয়ে বাংলায় আসেন, সেখানে হিন্দি প্রচার সভার প্রথমে সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু, পরবর্তীকালে হন ডক্টর বিধানচন্দ্র রায়। সংসদে যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যখন ডিবেট হচ্ছে যে হিন্দিকে আস্তে আস্তে ইংরেজিকে সরিয়ে কেমন করে হিন্দি নিয়ে আসা যায়, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা বক্তা ছিলেন তারা বাঙালি সদস্যরা। ফলে এই যে একটা ভাষার মধ্যে বিরোধ তৈরি করা, এটা শুধু একটা রাজনৈতিক তরজা ছাড়া আর কিছু নেই, এর কোনো সারবত্তা নেই। এখানে হিন্দিকে একটা ল্যাঙ্গুয়েজ অফ কানেকশন, গোটা ভারতবর্ষে সবাই তো বাংলা বলবে না বা সবাই ইংরেজি বলবে না, একটা ভারতীয় ভাষাকে বেছে নেওয়া, একটা ল্যাঙ্গুয়েজ অফ কানেকশন, তার মানে অন্য ভাষাকে নিচু করা নয়। এই যে ভাবনা চিন্তা যেটা ছিল, এই ভাবনা চিন্তাটা শ্যামাপ্রসাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা রয়েছে এবং গভীর চিন্তা রয়েছে। এটা শুধু ওপর প্রতীকই নয়। রবীন্দ্রনাথের যে বক্তৃতা কলকাতা ইউনিভার্সিটি তুমি কথা বললে, সেটা একটা মানে প্রতিবাদ এবং একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, কিন্তু তার নিচে অনেক গুরুত্বপূর্ণ গভীর ভাবনা রয়েছে যে বাংলা ভাষাকে কেমন করে ব্যবহার করা যেতে পারে টেকনিক্যাল সাবজেক্টে, যেমনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাবজেক্টে অনেকে আপত্তি করেন যে বাংলা কেমন করে ইউজ করব। সেখানে শ্যামাপ্রসাদ তারও একটা সমাধান দেখিয়ে দিয়ে গেছে। তিনি মানে গোঁড়া মানে একটা রিজিওনাল ফিগার ছিলেন না, রাজনীতিবিদ ছিলেন না, তার বিস্তৃত তার দর্শন। সেখানে আমরা সেই যুগের যারা বড় রাজনৈতিক নেতারা, সুভাষচন্দ্র থেকে শুরু করে শ্যামাপ্রসাদ অব্দি, আমরা সবারই মধ্যে সেই চিন্তা ভাবনাটা দেখতে পাই যে বাংলাকে কেমন করে উন্নত করা যায়, বাংলা শিক্ষার কেমন করে প্রসার করা যায়, এবং সেটা করলে অন্য ভাষার সঙ্গে বিরোধ তৈরি হবে তা নয়, ইংরেজিও সমানভাবে শেখানো যেতে পারে, হিন্দির প্রসারও সেইভাবেই হতে পারে, যাতে সব ভাষাতেই আমরা। চন্দ্রচূড় বাবু, এই বিরোধটা কতটা আপাত ছিল এবং কতটা সিউডো ছিল, ছদ্ম ছিল, আমি সেটা বলে অয়নদা তোমাকে ওভার করব তোমার কাছে। সেটা হচ্ছে রাহুল সাংকীর্তন বিহারে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম, তার একটি মূর্তি ভাঙাকে কেন্দ্র করে আসানসোলে ইতিমধ্যে এ রাজ্যে প্রচুর শোরগোল হচ্ছে। অত্যন্ত খারাপ কাজ, যারাই করে থাকুক, কোনো দুষ্কৃতির কাজই হবে নিশ্চিতভাবে। কিন্তু বিহারে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা রাহুল সাংকীর্তন হিন্দিকে রাষ্ট্রভাষা হিসেবে চালু করার পক্ষে এতটাই উচ্চ কণ্ঠী ছিলেন, তাই নিয়ে তার সঙ্গে কমিউনিস্ট পার্টির বিরোধ, এবং আমরা জানি না যারা আজকে তাকে নিজেদের লোক বলে দাবি করছেন এবং কমিউনিস্ট বলে নাকি রাহুল সাংকীর্তনের মূর্তি ভাঙা হয়েছে, সেই রাহুল সাংকীর্তন 1948 সালে নিজের জীবদ্দশায় কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কৃত হয়। আমি অনির্বাণ, তোমার চন্দ্রচূড় বাবুর কাছে যে প্রশ্নটা ছিল সেটার সূত্র ধরে আমি বলরাম বাবুর কাছে যেতে চাইবো, তবে তার আগে একটু দেখে নিই পবিত্র সরকার, তারপরে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তাঁরা কিভাবে দেখছেন এই পদক্ষেপকে। এটা তো ভালো সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে অনেকগুলো কাজ করতে হবে, ভাবতে হবে যে কোন বাংলা, সাধু বাংলা না চলিত বাংলা। বেশ, আমি ধরে নিচ্ছি চলিত বাংলা হবে, কিন্তু সব সরকারি কর্মচারী চলিত বাংলা স্বচ্ছন্দ কিনা, যারা বাংলা লিখতে পারেন কিনা, বাংলা ভাষা পরিভাষাগুলো জানেন কিনা, বানান জানেন কিনা, এ সম্বন্ধে আমার মনে হয় একটু প্রশিক্ষণের ব্যবস্থা করলে ভালো হয়। আর একটা কথা আমি এখানে জুড়ছি, এখানে বাংলা সরকারি স্কুলগুলোতে বা বেসরকারি স্কুলগুলোতে বাংলা পড়ানোর একটা ব্যবস্থা, ইংরেজি মাধ্যম স্কুলগুলোতেও বাংলা পড়ানোর একটা ব্যবস্থা যদি সরকার সিদ্ধান্ত নেন, আমার মনে হয় সেটা ভালো হবে। তাহলে বাংলা ভাষার প্রতি একটু ভালোবাসা জন্মাবে। এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। বাংলা ভাষার মর্যাদা এতে রক্ষিত হবে এবং আরো একটু উঠে উঠবে। বাংলা ভাষাতেই কাজকর্ম হওয়া উচিত। তবে এই সঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের বাংলায় অনেক অবাঙালি বসবাস করেন, কাজকর্ম করেন, তাদের সাথে একটু অসুবিধা হবে। তো সেক্ষেত্রে বাংলা ভাষার সঙ্গে যদি একটা ইংরেজি ভাষা ভালো হয়
এটা সরকার ভেবে দেখতে পারেন। কিন্তু এটা দরকার ছিল অনেকদিন আগে, এটা যে হয়েছে এতে আমি খুব খুশি, স্বাগত জানাচ্ছি। আমি বলরাম বাবুর কাছে যাব যে বিনোদ ঘোষাল কিছুক্ষণ আগে বললেন না, বাঙালি আসলে দায়ী, ভালো বাংলা ভাষার প্রতি, মাতৃভাষার প্রতি ভালোবাসা তাদের নেই কেন? আসলে কংগ্রেস সরকার ছিল এই বঙ্গে দীর্ঘদিন, বাম আমল ছিল দীর্ঘদিন, 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় শাসন করে গেলেন, আর শুধু দাগিয়ে দিয়ে গেলেন যে বিজেপি অবাঙালি, বিজেপি বহিরাগত। বাঙালিকে কতটা মানে বাংলা ভাষাকে আমরা কতটা সম্মান দিতে পেরেছি বিগত দিনগুলোতে, কেন দিতে পারিনি? না না, বাঙালিদের সঙ্গে অত্যাচার আজকে থেকে হচ্ছে না, সেই ব্রিটিশ আমল থেকে হচ্ছে। এই যে পুরো আমাদের বাংলার যে উপমহাদেশের মতো একটা বিরাট অংশ, যেখানে একদিক থেকে ব্রহ্মদেশ থেকে আর উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, এই যে বৃহৎ অংশ, আপনার মনে আছে রেঙ্গুনে প্রচুর লোক বাংলা কথা বলতো। ঠিক। উড়িষ্যা, বালেশ্বর, এমনকি পুরীতেও বাংলা ভাষায় কথা বললে তারা বোঝে। আপনি জামশেদপুর, ছোটনাগপুরের বিভিন্ন অঞ্চল যান, সেখানে বাংলা বোঝে। নেপালের একটা বিরাট অংশ বাংলা বোঝে। তাহলে আজকে আমরা কোন অবস্থায় এসে পৌঁছলাম যে বাঙালি তার বাঙালি সংস্কৃতি ছাড়তে ছাড়তে একটা ছোট্ট জায়গার মধ্যে আবদ্ধ হয়ে গেছে। এটা একটা দিক। আর একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল 1931 সালে। ডক্টর গঙ্গাধর অধিকারী একটা থিওরিয়াম করেছিলেন, যাতে বলা হয়েছিল এই ভারতবর্ষ একটা জাতিগোষ্ঠীর মধ্যে নয়, তারা 17টা বিভিন্ন অংশের সঙ্গে যুক্ত। যে কারণে তারা লাগিয়ে দিতে চেয়েছিল যে বাঙালির সঙ্গে উড়িষ্যার লোক, বাঙালির সঙ্গে রাজস্থানের লোক, সাউথ ইন্ডিয়ার লোক, যাতে রেগুলার এই ঝামেলাটা থাকে, ফলে বাঙালি তার নিজস্ব সংস্কৃতি নিয়ে বিকশিত না হতে পারে। ঠিক এই জায়গায় আমাদের আঘাত কে কি শুদ্ধ ভাষায় বলছে না চলিত ভাষায় বলছে, সে তার স্বপ্নটা দেখছে বাংলায়। আমি স্বপ্নটা বাংলায় দেখছি। আমি লেখার সময় যদি কোনো জায়গায় টার্মিনোলজির ক্ষেত্রে কোনো অসুবিধা হয়, আমি সেখানটা ইংরেজি লিখবো, পরবর্তী সময় আস্তে আস্তে শিখে যাব। আমি যেহেতু ফটোগ্রাফি দুনিয়া থেকে পড়াশোনা করে এসেছি, সেখানে একটা কথা বলা হয় সার্কেল অফ কনফিউশন। আমরা বাংলাদেশের একটা টার্মিনোলজি ব্যবহার করতাম, চক্রবৃত্ত, যেটা সার্কেল অফ কনফিউশন। অনেকে যারা ফটোগ্রাফি নিয়ে আলোচনা করেন তারা এই বিষয়টা খুঁজে পাননি। পরবর্তী সময় আমি তাদের দেখালাম যে এই বিষয়টা বলা হয় বাংলায় চক্রবৃত্ত। তারা বললেন এই নতুন কথা শিখলাম। এরকম নতুন জিনিসগুলো শিখতে শিখতে একটা টাইমে আমরা শিখবো বাংলার প্রকৃত তার যে ভাষার একটা বিরাট ভান্ডার আমাদের লুপ্ত হয়ে গেছে, সেগুলো তো আমাদের শিখতে হবে, কোনোকালই শিখবো না। একদমই। খুব ইন্টারেস্টিংলি বরণবাবু যখন বলছেন ভাষার একটা ভান্ডার লুপ্ত হয়ে গেছে, কালকেই কিন্তু শব্দের জাদুঘরের উদ্বোধন দেখেছি এবং সেখান থেকে ন্যাশনাল লাইব্রেরি, সেখান থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তাকে উদ্দেশ্য করে বলছিলেন যে আগামীকাল উনি বড় কিছু ঘোষণা করতে চলেছেন। আজকে আমরা ঘোষণা পেয়েছি। আমি সাহিত্যিক বিনোদ ঘোষালের কাছে আরও একবার যাবো, কিন্তু তার আগে আরেক সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তিনি এই বাংলা ভাষাকে যাবতীয় সরকারি কাজে ব্যবহার করা এবং এক কথায় বাংলাকে বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে কিভাবে দেখছেন একবার শুনেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমাদের অকুণ্ঠ কৃতজ্ঞতা। আমাদের বাংলা ভাষার সঙ্গে যুক্ত প্রত্যেকটি শিল্পী, কবি, সাহিত্যিক এবং বাংলা ভাষায় নিঃশ্বাস নেওয়া প্রতিটি মানুষের তরফ থেকে আমাদের অকুণ্ঠ কৃতজ্ঞতা যে এরকম একটি সিদ্ধান্ত সরকার নিতে পারল। বাংলা ভাষায় সমস্ত কাজ হবে, বাংলা ভাষায় মানুষ তার সরকারি পরিষেবা পাবে, এটা আমরা কখনো কল্পনা করতে পারিনি এবং এটার স্বপ্ন আমরা অনেকে দেখেছি, স্বপ্নে এই কথাটা আমরা ভেবেছি, এটা যে কখনো হতে পারে সেটা ভাবার মতো সাহস আমরা পাইনি। সরকারকে আরো একবার ধন্যবাদ। ভাবার মতো সাহস পাইনি আমরা। আমি এখান থেকেই বিনোদবাবুর কাছে যাব। বিনোদবাবু, কোথায় সাহসের অভাব ছিল যদি একটু বুঝিয়ে বলেন। আমরা কিছুক্ষণ আগে স্বদেশ মন্ত্রের কথা বলছিলাম। বঙ্কিমচন্দ্র তার যে উপন্যাসে স্বদেশ মন্ত্র উপহার দিলেন গোটা দেশকে বা দেশের সামনে রাখলেন, অস্ত্র হিসেবে তুলে দিলেন দেশবাসীর হাতে, সেটা বাংলা ভাষায় লেখা একটা উপন্যাস। তারপরে সে ভাষাকে আরও গড়ে পেটে নিলেন রবীন্দ্রনাথ, বিবেকানন্দ নিজে, তারপরে তো আরও অনেকেই এলেন। তারপরেও সাহসের অভাবটা কোথায় ঘটলো? বাঙালি কি কোথাও নিজের আত্মবিশ্বাসের জায়গা থেকে পিছিয়ে ছিল? আত্মবিশ্বাসের অভাব হলো বাঙালি?
তার সঙ্গে কি ইতিহাসের জাতীয়তার কোনো সমস্যা আছে, দেশভাগের কোনো সম্পর্ক আছে বলে আপনার মনে হয়, সাহিত্যিক হিসেবে যদি একটু পিছন ফিরে তাকান? সাহসের অভাব, বিনায়কের এই শব্দটা আমি আরেকটুখানি রং চড়িয়ে যদি বলি যে রাজনৈতিক দলগুলির সৎ সাহসের অভাব ছিল। সৎ সাহসটা না, ওই যে জুজু দেখানো, আমাদের পূর্বতন রাজ্য সরকার বারবার বলতেন যে বিজেপি সরকার এলে বাংলার অস্মিতা আঘাতপ্রাপ্ত হবে, বাংলা ভাষা বাংলা সংস্কৃতি সর্বনাশ হয়ে যাবে। আসলে ওই সৎ সাহসের অভাব, যে এসেই দেখা যাক না, তারা আসুক না, তারা কি ক্ষতি করতে পারে, আসলে তাদের ভিতরে একটা ভয় ছিল। তারা ওই জুজুটা দেখাতেন আমাদের যে তারা এলে বোধহয় আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের খাদ্যাভ্যাস সবকিছু লুণ্ঠন করে নেবে। আসলে এটা তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার যে একটা লড়াই, তারই একটা অস্ত্র হিসেবে তারা এটাকে ব্যবহার করতেন। এবং সত্যি কথা বলতে আমি একজন নিরপেক্ষ অক্ষরকর্মী হিসেবে বা সাহিত্যিক হিসেবে বলছি, পূর্বতন সরকার বাংলা ভাষার জন্য কি করেছে আমি অন্তত খোলা চোখে খুব একটা কিছু দেখতে পাইনি, সত্যি বলছি, কিচ্ছু এই কাজটা যারা জুজুটা দেখাতেন যে বাংলা ভাষাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, অমুক তমুক, বাংলা ভাষা রক্ষা করতে হবে, তারা নিজেরা কি করেছেন, করলো কারা? যাদেরকে এই অভিযোগটা করা হতো যাদের বিরুদ্ধে, হ্যাঁ, যে তারা এলে বাংলা ভাষা সর্বনাশ হয়ে যাবে, তারা আসার 2-2.5 মাসের মধ্যে দেখা যাচ্ছে যে বাংলা ভাষা প্রধান সরকারি ভাষা হিসেবে গণিত হচ্ছে এবং প্রতিটি বাঙালিকে বাধ্যতামূলকভাবে বাংলা ভাষাকে সরকারিভাবে ব্যবহার করতে হবে। এর থেকে আশা করাই যাচ্ছে বা বোঝাই যাচ্ছে যে এটা একটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল, যে আমাদের চোখের সামনে ওই কুমিরছানা দেখানোর মতো, যে দেখো আমরা যদি চলে যাই তাহলে বাঙালির সর্বনাশ হবে। সম্পূর্ণ একটা ভুয়ো একটা ভয় দেখানো, এবং ওই যে সাহসের আগে সৎ সাহসের অভাব ছিল, সরাসরি লড়াইয়ের যে ক্ষমতা ছিল না আগের রাজ্য সরকারের, তার জন্যই তারা এই মেঘনাথ সেজে মেঘের আড়ালে বা এই ভাষা সংস্কৃতির আড়ালে তারা লড়াইটা চালানোর চেষ্টা করেছিলেন। এবং সেটা স্বাভাবিকভাবেই যে কোনো সত্য তা সূর্যের আলোর মতো, আজ না হোক কাল সে মেঘ থেকে ঠিক পরিষ্কার হবেই। আজকে তা হয়েছে এবং তা প্রমাণিত হয়েছে। শুধুমাত্র স্বার্থ চরিতার্থ করা, এটাই দাঁড়াচ্ছে। আমি চন্দ্রচূড় বাবুর কাছে একটু জানতে চাইবো যে এই পর্বের বিষয়টাও কি ইতিহাসে লেখা থাকবে আগামী দিনে, যে সরকারি স্কুলে বাংলা মিডিয়ামে বিশেষ করে পড়ানোর প্রবণতা বাড়বে? কখনো কখনো অভিভাবকদের বলতে হবে না আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, কখনো কখনো বলতে হবে না যে বাস্তুকার সেটা আবার কি, ও ইঞ্জিনিয়ারের বাংলা হচ্ছে বাস্তুকার। এই বিষয়টা থেকে আমরা বেরোতে পারবো, ইতিহাসে লেখা থাকবে। এর অনেক কটা দিক আছে। এক হচ্ছে যে এত দশকের যে আমাদের একটা সংকীর্ণ প্রাদেশিকতার প্রচলন করা হয়েছে রাজনীতির মাধ্যমে, এই কেন্দ্রের বৈমাতৃসুলভ আচরণ এবং বাংলাকে সবসময় বঞ্চনা করার একটা চেষ্টা চলছে, এবং আঁকড়ে ধরার, ইংরেজি সরিয়ে শুধু বাংলা, এই ভাষার সঙ্গে ভাষার একটা সংঘর্ষ গড়ে তোলা, এটার সঙ্গে যুক্ত হয়েছে যে স্কুল শিক্ষার প্রসারণ, যেখানে পরিকাঠামোটাই এত অবহেলিত, সেখানে ভাষা শেখাতে গেলে শেখাবেন কে, শিখবে কি? যেখান থেকে লোকের ভাষা জ্ঞান আজকে সবচেয়ে ভালো বোঝা যায়, আগে তো এতটা পরিষ্কার করে বোঝা যেত না। আজকে সমাজ মাধ্যমে লেখা দিয়ে বোঝা যায় যে বাংলা ভাষার কি দুরবস্থা বাঙালিদের হাতে। একদম, যে একটা বাক্য গঠন করতে পারে না, বানান ঠিক করে লিখতে পারে না। এটা শিক্ষার প্রতিফলন, শিক্ষা ব্যবস্থার প্রতিফলন এবং ব্যর্থতা। সুতরাং আমি যেটা বললাম যে এই মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়ে বাংলাকে বাধ্যতামূলক করা হচ্ছে, এটা অত্যন্ত সুখবর এবং অতি বলিষ্ঠ পদক্ষেপ, এবং এটাকে আমরা অভিনন্দন জানাচ্ছি, অবশ্যই জানাবো। কিন্তু এর সঙ্গে সঙ্গে একই সঙ্গে এর স্কুল পরিকাঠামোটাকেও গড়ে তুলতে হবে এবং বাংলা ভাষার শিক্ষাটা যাতে ভালোভাবে দেওয়া যায় সেটার দিকেও নজর দিতে হবে। তা নাহলে বাংলা ভাষায় কোন বাংলা ভাষায় লিখবেন? পবিত্রবাবু যে প্রশ্নটা তুললেন যে কোন বাংলা ভাষা, তো সেখানে সেই বাংলা ভাষা হয়তো আমরাও বুঝে উঠতে পারবো না যে কিভাবে লিখছেন, কে কি বলছেন। কিন্তু এই যে একটা অ্যাটলিস্ট একটা ডিরেকশনে আমরা দেখতে পাচ্ছি, একটা পরিচয় পাচ্ছি, এটাকে ওয়েলকাম করা ছাড়া মানে আমি অন্য কোনো রাস্তা দেখি না। এটা ওয়েলকাম, এটাকেই করতে হবে এবং এটাই আগে যাবার রাস্তা। অন্যান্য ভাষা চলতে থাকুক,
বাংলার উপরে জোর দিক, কিন্তু স্কুল পরিকাঠামো, স্কুল শিক্ষা পরিকাঠামোর উন্নতি ঘটাতে হবে। অদ্ভুত তা না লাগে হলে অনির্বাণ, সম্পূর্ণ প্রতুল মুখোপাধ্যায় যখন গেয়ে উঠেছিলেন আমি বাংলায় গান গাই, আমি বাংলায় স্বপ্ন দেখি, আমি বাংলায় থাকি, তখন আমাদের শিহরণ জেগেছিল। ঠিক। আমরা বাঙালি, এত বছর পর একজন গায়ক, একজন গীতিকার তিনি লিখলেন, গাইলেন, তাতে আমাদের শিহরণ জাগছে। আমরা তামিল ভাষা, কন্নড় ভাষা, অসমিয়া ভাষা, তেলুগু, তাদের মতো সম্মান দিতে পারিনি আমরা বাংলা ভাষাকে। কোথাও যে সাহসের কথাটা বা রাজনৈতিক সদিচ্ছা বা সৎ সাহসের কথাটা বিনোদবাবু বলছিলেন, চন্দ্রচূড়বাবু নিয়ে এলেন বিনায়কবাবু কথার প্রসঙ্গে, আমি সেটা নিয়েই বলরামবাবুর কাছে যাবো আপাতত। কোথাও কি একটা ইন্টারলিঙ্কড ব্যাপার ছিল, মানে একটার সঙ্গে একটা সংযোগ ছিল। কেন বলছি, ধরুন এই যে বাংলা ভাষার অপমানের প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, বিনোদবাবু, বিনোদ কিছু বলতে চান। যাচ্ছেন বিনোদবাবু, প্লিজ বলে নিন। আমি একটা লাইন শুধু যোগ করছি, সেটা তোমরা যে প্রসঙ্গটা ধরেছিলে যে শিক্ষার ক্ষেত্রে, বা আমার পূর্ববর্তী বক্তা যেটা বললেন শিক্ষার ক্ষেত্রে, আমি শিক্ষার সঙ্গে সঙ্গে আরো একটা মানে প্রসঙ্গ যুক্ত করতে চাই। সাধারণ মানুষের না এই মাতৃভাষা বা আমাদের বাংলা ভাষা সরকারিভাবে ব্যবহার হলে সাধারণ মানুষ যারা ইংরাজি শিক্ষাতে অতটা শিক্ষিত নন, তাদের ভয় অনেক কাটবে। একটা যে কোনো একটা আবেদনপত্র কোথাও একটা সরকারি অফিসে জমা দিতে গেলে তাকে পরনির্ভর হতে হয়, কারণ তিনি ইংরেজি ভাষাটা ভালো করে জানেন না বা বোঝেন না বা লিখতে। নিজের ভাষায়, মাতৃভাষায়, বাংলা ভাষায় তিনি অনেক সহজে যে কোনো বিজ্ঞপ্তি বা যে কোনো চিঠিপত্র তিনি পাঠ করতে পারবেন, তিনি লিখতে পারবেন। ফলে এটা যে ভয়ও কিন্তু স্বাভাবিক সাধারণ মানুষের অনেকটা কাটবে বলে আমার মনে হয় এই উদ্যোগে। ঠিক, এটুকুই। ঠিক। আমি এই প্রসঙ্গে বলরামবাবুর কাছে আসবো। বলরামবাবু, এটা কি নিতান্ত কাকতালীয় ধরে নেবো? ধরুন সর্বশেষ এই বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিলেন, দুই ছাত্র, তারা নিজের স্কুলের বাংলা শিক্ষক চেয়ে প্রাণ দিলেন। তারা কোন শিক্ষক পেয়েছিলেন? উর্দু ভাষার শিক্ষক। কোনো বিরোধ নেই, উর্দু শিক্ষকতা করবার মতো, শেখানোর মতো এবং শেখবার মতো একটি ভাষা, নিশ্চিতভাবে শেখার মতো একটি ভাষা। কিন্তু একটি এলাকাতে বাংলাভাষী মানুষের সংখ্যা এত বিপুল যে তারা সেখানে বাংলা শিক্ষক পাচ্ছেন না, বদলে তাদেরকে উর্দু শিক্ষক পাঠানো হচ্ছে। এটা তো শুধুমাত্র সেই ভাষার অপমান নয়, সেই মানুষকে দীর্ঘকালীন একটা বঞ্চনার মধ্যে ঠেলে দেওয়া, এবং সেটা তাদের শিক্ষাতে এফেক্ট করবে। তারা নিশ্চয়ই উর্দু ভাষায় পড়বেন না, উর্দু মিডিয়ামের ছাত্র না, বাংলা শিক্ষাটা মৌলিক অধিকার। এর সঙ্গেই কোথাও অদ্ভুতভাবে আমি মনে করিয়ে দেবো আরেকবার, ঢুকে গিয়েছিল কিছু অদ্ভুত মিশেল, কিছু অদ্ভুত ভেজাল। আমি বলবো আকাশের রংকে আসমানি রং, এ আমরা শুনেছি, কিন্তু রামধনুকে রংধনু বলতে হবে, রাম আছে শব্দটা সেকুলার নয়, এটা তো ভেজাল। এই ভেজাল ঢোকানো আর ওখানে বাংলা শিক্ষক চেয়ে উর্দু শিক্ষক পাওয়া, দুটোর কি কোনো মানে যোগাযোগ ছিল বলরামবাবু মনে হয়? বিষয়টাকে আরেকটু ব্রড স্পেকট্রামে যদি দেখি, তাহলে না তো আমরা বঙ্কিম পড়েছি, না তো আমরা জীবনানন্দ দাশ পড়েছি। আমরা সাহিত্য বলতে একটা মিশেল বস্তুকে আমরা সামনে নিয়ে চলে আসছি, যার প্রথমটা পড়লে দ্বিতীয়টার সঙ্গে কোনো মিল পাওয়া যায় না। এবার কথা হচ্ছে যে অনেকে বলতেই পারেন যে চলিত নিয়ে বিবেকানন্দ যা বলছেন, রবীন্দ্রনাথ যা বলছেন, তার সঙ্গে হয়তো অনেকের মত মিল না মিল, সেটা পরের কথা। বিষয় হচ্ছে উর্দু একটা ভাষা, এখানে বারবার করে ইসলামিক টাইমে বাংলা ভাষার মধ্যে উর্দুকে মেশানো হয়েছে, ইচ্ছাকৃতভাবে মেশানো হয়েছে। এটা নিয়ে রবীন্দ্রনাথ ব্যাপকভাবে তার বিরোধিতা করেছেন, ব্যাপকভাবে। যেমন খুনের সম্পর্ক তিনি বলছেন, নজরুলকেও বলছেন যে রক্ত বলো, রক্ত হচ্ছে প্রকৃত কথা। হ্যাঁ, এবার কথা হচ্ছে আমরা যে মধ্যিখানের একটা মানে পেন্ডুলামের মতো ঘুরতে আরম্ভ করলাম, আমরা না শিখলাম বাংলা, না শিখলাম ইংরেজি, না হিন্দি, একটা খিচুড়ি মার্কা বস্তুতে এসে দাঁড়ালাম। আমার যখন এই যে এক্ষুনি বলছিলেন যে একটা গ্রামের অত্যন্ত দরিদ্র ক্লাস 1-2 পাস, সে অন্তত কোনো রকমে অ আ ক খ লিখতে জানে, সে একটু বানান করে একটা অ্যাপ্লিকেশন লিখলো। আগে কি না, ইংরেজিতে না হলে সরকারে নেবে না, আইন আদালত কেউ নেবে না, ইংরেজিতে প্লিড করতে হবে।
এই যে বিভিন্ন কোর্টে ইংরেজিতে প্লিড করতে হবে। একজন বাঙালি মিডিয়াম থেকে উঠে আসা একজন অ্যাডভোকেট, সে হয়তো কোনো গভর্নমেন্ট কলেজে পড়েছে, খুব একটা বেশি ইংরেজি জানে না, সে প্লিড করতে গিয়ে না পেরে একজন সিনিয়র খুব ভালো ইংরেজিতে ইংলিশ মিডিয়াম থেকে আসা একজন একে তাকে বেশি বেশি করে টাকা দিচ্ছে। এখনকার একটা অভ্যেস হয়ে গেছে, আমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার, ইংলিশ যে করেই হোক ধার দেনা গরুর মতো গাধার মতো পরিশ্রম করে আমার ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে একটু ভর্তি করে দিন। এরকম মানে ব্যাঙের ছাতার মতো পাড়ায় পাড়ায় ইংলিশ মিডিয়াম গজিয়ে উঠেছে। না আমরা বাংলা শিখেছি, না ইংরেজি। বরণবাবু একটা ইন্টারেস্টিং কিউ দিয়ে গেলেন, কিন্তু বাংলাকে দীর্ঘদিন ধরে সরকারি ভাষা না করার পিছনে কি তাহলে এই ইংলিশ মিডিয়াম স্কুলের ব্যবসা যারা চালিয়েছেন দীর্ঘকাল বিভিন্ন শাসক দলের বিভিন্ন শিবিরে যাদের অবস্থান ছিল, তাদেরও কিছু অবদান আছে? মানে অর্থনৈতিক স্বার্থ চরিতার্থ, হ্যাঁ। আর ওদিক থেকে আসছিল রাজনৈতিক স্বার্থ চরিতার্থ। সবটার জন্যই কি আজ পর্যন্ত এই পদক্ষেপ করা হলো না? একদম দেখুন, বাংলা মিডিয়াম স্কুলগুলোর পুরো 12টা বাজিয়ে দেওয়া হলো, সরকারি পর স্কুল বন্ধ। আর ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সরকারি স্কুলে ছাত্রছাত্রী নেই মানে নেই। কার্যত মাতৃভাষা মাতৃদুগ্ধ বলে সেই মাতৃদুগ্ধে বিষ মেশানো হয়েছিল, যাতে করে এই মাতৃদুগ্ধটা মানুষ আর মুখে না তোলে। সেখান থেকে একটা মুক্তি ঘটলো, মুক্তির পথ দেখতে পেলাম আমরা, এটা তো বলতেই পারি। কিন্তু একই সঙ্গে আমাদের বোধহয় আজকে আরেকটা দিকেও নজর রাখা দরকার, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, সেটা হচ্ছে মাতৃমন্ত্র, যা উচ্চারণের ক্ষেত্রেও একটা বড়সড় রকমের প্রতিবন্ধকতা লাগিয়ে স্বাধীনতা সংগ্রামীদের কাছে তুমি বলছিলে সঞ্জীবনী, সঞ্জীবনী স্বাধীনতা সংগ্রামীদের কাছে। আজকে সেই বন্দে মাতারম নিয়ে বারবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এমনিতেই কেন্দ্রীয় সরকার বন্দে মাতারমে গুরুত্ব দিচ্ছে। বন্দে মাতারমে অপমান হলে হাজতবাসও হতে পারে। বন্দে মাতারমকে এত সম্মান এর আগে কোনো সরকার দেয়নি এরকম ভাবে। কিন্তু এই বন্দে মাতারম নিয়ে শুভেন্দু অধিকারী বারবার কি বলেছিলেন একবার দেখাবো। সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম, এটা আমরা বিদ্যালয়ে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠানে প্রার্থনা সঙ্গীতে কার্যকর করেছি। আমরা দেখছি দাঁড়াতে তো বাধ্য হচ্ছে, অনেকে ঠোঁট নড়ছে না, ঠোঁটটাকেও নাড়াতে হবে, একটু সময় লাগবে। দাঁড়িয়ে তো পড়ছে, সরকার বলেছে, কিন্তু ঠোঁট নড়ছে না, সেটাও করব আমরা, ভরসা রাখুন। যে প্রত্যাশা, যে আশা, যে স্বপ্ন আপনারা আমাদের নিয়ে দেখেছেন, পূরণ করার দায়িত্ব আমাদের, আমরা সেটা করব। ঠোঁট নড়ছে না দেখছি আমরা, সেদিনকে বলেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর কিন্তু আরো কড়া দাওয়াই রেখেছেন, যেটা অয়ন বলছিলেন, যে কেন্দ্রীয় সরকারও কিন্তু এবার বন্দে মাতরমের অপমানে, বন্দে মাতরম উচ্চারণে যদি কারোর লজ্জা বোধ হয়, তার জন্য বড়সড় দাওয়াই রাখছেন। একদম। কি বলছেন পরবর্তী সময় শুভেন্দু অধিকারী, সেটাও আপনাদের শোনাবো, শুনুন। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি, তা বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই, সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না, আমরা লক্ষ্য রাখছি। না, ভারতের নাগরিক তিনি যে ধর্মেরই হোক না কেন, হন না কেন, ভারতের জাতীয় স্তোত্র হোক, জাতীয় গান হোক, জাতীয় সঙ্গীত হোক, এগুলো তো পালন করতেই হবে। আজকে অনির্বাণ এখানে বিভিন্ন থিয়েটারে যেখানে সিনেমা চলে, বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, সেখানে বলতে হয়, মানে এর আগে চালু হয়েছিল যে জাতীয় সঙ্গীতের সময় উঠে দাঁড়ান। এটা বলে করাতে হয়, হ্যাঁ, বলে করাতে হয়, সেটা সব থেকে দুর্ভাগ্যের। আমাদের সঙ্গে চন্দ্রচূড় বাবু এবং বর্ণবাবু দুজনেই রয়েছেন। আমার মনে হয় চন্দ্রচূড় বাবুর কাছে একবার যাই, তার কারণ চন্দ্রচূড় বাবুর নেতাজি গবেষণা যতটা মানুষ মন দিয়ে পড়েছেন, আমি একটু ছোট করছি না বাকি সেই গবেষণাকে, নিশ্চিতভাবে কালোজয়ী কাজ করেছেন চন্দ্রচূড় বাবু এবং অনুজ ধর দুজনে মিলে। ততটা মন দিয়ে কি স্বাধীনতার ঠিক অব্যবহিত 1 দশকের যে ইতিহাস চন্দ্রচূড় বাবু লিখেছেন, সেটা মন দিয়ে পড়েছিলেন? যদি পড়তেন তাহলে বোধহয় আজকের দিনে অনেক কিছু ডিকোড করতে বাঙালি হিসেবে আমাদের সুবিধা হতো। চন্দ্রচূড় বাবু, আপনি খুব ভালো বুঝতে পারছেন আমি কেন এই কথা এলাম হঠাৎ বন্দে মাতরমের প্রসঙ্গে। আমি আপনার কাছেই বলবো যে আপনি একটু ক্লিয়ার করুন, কেন বন্দে মাতরমকে পিছনের সারিতে ঠেলে দেওয়া হলো। আমি যদি খুব প্রিসাইজলি বলি, ধরুন আমাদের এই বাংলাতে দীর্ঘকালীন তো কমিউনিস্ট শাসন চলেছে, তার আগে তারা দীর্ঘকালীন প্রধান বিরোধী থেকেছে, তারা প্রত্যেকেই কোনো না কোনো সময় জাতীয় কংগ্রেস করেছে, জ্যোতিবাবুর মতো 2-1জনকে বাদ দিলে। বিনয় চৌধুরী কংগ্রেস নেতা, সরোজ মুখার্জি কংগ্রেস নেতা, এমনকি কেরালের ইএমএস নাম্বুদ্রিপাদ, যিনি কমিউনিস্ট পার্টির পরবর্তীকালে সাধারণ সম্পাদক হয়েছেন, তিনি কেরালের প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন 1937 সালে।
তো এরা যখন কংগ্রেস করতেন তখন তো ইনকিলাব বলতেন, তখন তো বন্দে মাতরমই বলতেন। কংগ্রেস ছেড়ে কমিউনিস্ট পার্টিতে আসার পর ইনকিলাব বলতে লজ্জা হলো না, বন্দে মাতরম বলতে লজ্জা হলো, এবং মানুষের মধ্যে এই লজ্জাবোধ জাগিয়ে দেওয়া হলো কেন? আর তাতে যারা বন্দে মাতরম মন্ত্র নিয়ে দেশকে স্বাধীন করলেন, যারা দেশের স্বাধীনতার সবটা দাবি করেন কৃতিত্ব, কংগ্রেস, তারাই বা তাকে পিছিয়ে দিলেন কেন? চন্দ্রচূড় বাবু, একটু ইতিহাসটা আমাদের বুঝিয়ে বলবেন। অনির্বাণ, এখানে আবার সেই রাজনীতির খেলাই খুঁজতে হবে। প্রথমে যখন 1937 সালে বন্দে মাতরমকে ছোট করার সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, তখন সুভাষচন্দ্র এবং অনেকেই প্রবল আপত্তি জানিয়েছিলেন, এবং সুভাষচন্দ্র জওহরলাল নেহরুকে চিঠিতে পরিষ্কার লিখে দিয়েছিলেন যে এটা যে মৌলবাদীদের যে এই দাবিটা, এই একটা দাবি যদি মেনে নেওয়া হয় তাহলে ভেবো না যে ওরা চুপ করে বসে যাবে, একটার পর একটা দাবি, নতুন নতুন দাবি উঠে আসতে থাকবে। ফলে তিনি তার বিরোধিতা করেছিলেন, কিন্তু যেহেতু দলীয় সিদ্ধান্ত, মানে ডিসিপ্লিনের জন্য, সেটাকে মেনে নেওয়া ছাড়া কোনো রাস্তা ছিল না। এবার ঘটনাচক্রে যেদিকে দেশের রাজনীতি এগোতে থাকে, যে এই সাম্প্রদায়িক সংঘর্ষ যেটা হতে থাকে এবং দেশকে এক রাখার যে প্রচেষ্টা কংগ্রেসের সেই সময়কার, যে বিভাজন যাতে না হয়, সেইগুলো মাথায় রেখেই এই বিষয়তে আর জোর দেওয়া হয়নি। কিন্তু তারপরে পরবর্তীকালে ভারত স্বাধীন হয়ে যাবার পর, যখন পাকিস্তান আলাদা দেশ হয়ে গেল এবং ভারত আলাদা দেশ হয়ে গেল, তখন যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ডিবেট হচ্ছে, তখন কিন্তু এই বন্দে মাতরমের ইস্যু উঠে আসে, এবং সেখানে খুব পরিষ্কার ভাবেই রাজেন্দ্র প্রসাদ ইত্যাদি যারা নেতা ছিলেন, টপ লিডার যারা ছিলেন, তারা বন্দে মাতরমকে সামনে নিয়ে আসার পক্ষে ছিলেন। কিন্তু ওই যে একটা সেকুলার শব্দটার অপব্যবহার করে সেই অনুযায়ী যে পলিসিগুলোকে তৈরি করা হতে থাকে, সেখানে ওই মানসিকতা যেটা কাজ করে, যে এইটা যদি আবার আমরা তুলে নিয়ে আসি তাহলে একটা ভোট ব্যাংক হয়তো চলে যেতে পারে। এই যে ভয়, কে কি মনে করবে, কোন সম্প্রদায় কি মনে করবে, মানে অ্যাপ্রোচ করা, বোঝানো, একটা মানে ব্রিজ তৈরি করা দুটো সম্প্রদায়ের মধ্যে, সেই প্রচেষ্টার পরিবর্তে ভয়ে ভয়ে গুটিয়ে যাওয়া এবং নিজের যে গৌরবময় ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে ওপরে চাপা দিয়ে দেওয়া, এই একটা অদ্ভুত মানসিকতার রাজনীতি চলে আসে 7-8 দশক ধরে। এবং এই যে নতুন মিলেনিয়াম যেটা, সেই তখনই উঠে আসে এই নতুন দাবি, নতুন প্রজন্মের হাত ধরে। এটা এই যে বিজেপি যে 2014 সালে ক্ষমতায় আসে, এর পেছনে অনেকটাই কিন্তু সেই ফোর্সটা কাজ করেছিল, সেই শক্তিটা কাজ করেছিল। নতুন প্রজন্মের যে নতুন ভাবনা চিন্তা, পুরনো বস্তা পচা যে রাজনৈতিক ধ্যান ধারণা, সেগুলোকে ভেঙে দিয়ে নতুন একটা চিন্তা ভাবনা গড়ে তোলার যে প্রচেষ্টা, আজকে বন্দে মাতরমের সামনে আসার মধ্যে আমরা তারই প্রতিফলন দেখতে পাচ্ছি। সেটা সরকারি স্বীকৃতি আমরা দেখতে পাচ্ছি, এবং জনগণমনর যে ঐতিহ্য রয়েছে, যে গৌরবময় ঐতিহ্য রয়েছে, বন্দে মাতরম আরো আগে শুরু হয়েছে তার প্রচলন, বিপ্লবীদের মন্ত্র, সব দেশপ্রেমের মন্ত্র হিসেবে, রাস্তায় সাধারণ মানুষের মন্ত্র হিসেবে। তখন সেই জিনিসটাকে আমরা যতই চেষ্টা করি, সেটাকে চাপা দেওয়া মানে আমাদের নিজেদের ঐতিহ্য, নিজেদের ইতিহাসকে চাপা দিয়ে দেওয়া। তো এইটা নতুন প্রজন্মকে আমি কৃতিত্ব দিতে চাইব। আমি বলরাম বাবুর কাছে যাব, যে কোনো ধর্ম হোক, যে কোনো জাতপাত হোক, আমরা নাগরিক, আমরা ভারতীয়, আমরা গর্ব করি আমাদের স্বাধীনতা সংগ্রাম নিয়ে, আমাদের স্বাধীনতার ইতিহাস নিয়ে। সেই দিক থেকে এখনো পর্যন্ত কেন বলতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে ঠোঁট নাড়তে কিন্তু দেখছি না? বিষয়টা একটু অন্যভাবে দেখি। হ্যাঁ, সবসময় একভাবে দেখলে হবে না। যারা ঠোঁট নাড়ছেন না, তারা ঠোঁট নাড়তে চাইছেন না, তাই জন্য ঠোঁট নাড়ছেন না। তারা চান না যে ভারতবর্ষকে তারা বন্দনা করবেন, মাতৃরূপে বন্দনা করবেন। আমরা যারা রাষ্ট্রকে মাতৃরূপে পূজন করি, আমাদের কাছে ভারত মাতা বলি, আর এই ভারত মাতা আমাদের কাছে দুর্গা স্বরূপ। ঠিক, তঙ্গি দুর্গা দশপ্রহরধারিণী, অর্থাৎ তিনি দুর্গা, তিনি লক্ষ্মী, তিনি সরস্বতী। তার মানে ভারত মাতা আমার কাছে একটা জীবন্ত বস্তু, যে বস্তু আমি রেগুলার ফিল করি,
আমরা বলি যখন বিছনা থেকে নামছি যে ক্ষমা করো মা, আমি তোমার বুকে পা দিচ্ছি। ঠিক। এই যে মনোবৃত্তি, এটা হচ্ছে মাতৃভক্ত যারা, তারা অর্থাৎ রাষ্ট্রকে তারা মা হিসেবে মা রক্ষা রূপে করতে চায়। দেখছেন যারা, রক্ষা করতে চান যারা। এবার বিষয়টা হচ্ছে যারা এই দেশকে মাতৃরূপে মানেই না, এটা যাদের কাছে একটা জাস্ট একটা ল্যান্ড, তারা মনে করেন এইখানে আমাদের শেকড় নেই। আমাদের শেকড় অনেক বৃহদাংশে। এখান থেকে দুটো ভাগ, একটা হচ্ছে কমিউনিস্টরা ইন্টারন্যাশনাল কমিউন চিন্তা ভাবনা করছেন, আর একটা ইসলামিক ব্রাদারহুড চিন্তা ভাবনা করছেন। এরা দুজন কিন্তু ভারতবর্ষকে তার মা হিসেবে মেনে নিতে চাইছেন না। চাইছেন না ঠিক আছে, কিন্তু আমাদেরও একটা কর্তব্য আছে, আমাদের সেই সমস্ত মানুষদের মানাতে হবে, হয় কথায় না হলে অন্য কোনোভাবে, হয় কথায় না হলে হাজত বাস করিয়ে, তাই তো হয়, নয় অন্য কোনো সে ভাবে। আইন আসছে তো, হ্যাঁ। সেই আইনই তো আসছে। অর্থাৎ আমার দেশের স্বাধীনতা সংগ্রামের, আমার দেশের স্বাধীনতা অর্জনের যে মাতৃমন্ত্র, স্বদেশ মন্ত্র, তা উচ্চারণে যদি সত্যিই কারোর লজ্জাবোধ হয়, তাহলে তাকে সহনাগরিক হিসেবে পেতে বুঝিয়ে বলার পরেও আমাদেরও লজ্জাবোধ হবে। তখন কি করা হয়? কোনো নাগরিক যদি এমন কোনো কাজ করেন যা সামাজিক লজ্জার, তাকে তো কিছুদিন দূরে রাখতে হয় সংশোধন হওয়ার জন্য, সংশোধন করাবার জন্য, সেভাবেই করতে হবে। একদম। একটা ছোট্ট ব্রেক নেব, ব্রেকের পরে অনির্বাণ আবার আসবো এই বিষয় নিয়ে, সঙ্গে থাকুন। বন্দে মাতরমের শরীর যদি দ্বিখণ্ডিত হয়, তাহলে দেশও খণ্ডিত হতে বাধ্য। বন্দে মাতরমের অবমাননা, বন্দে মাতরমের খণ্ডীকরণ আগে হয়েছে, তারপরে দেশ দ্বিখণ্ডিত হয়েছে। খুব ইন্টারেস্টিং অবজারভেশন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য কয়েকদিন আগে বলা। আরেকবার একটু শুনুন। অনেক আগে এর মর্যাদা পাওয়া উচিত ছিল। সারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, সারা ভারতবর্ষের সাংস্কৃতিক জাতীয়তাবাদ যে মন্ত্রে উদ্দীপ্ত হয়েছিল, স্বাধীনতার পর সে উপযুক্ত মর্যাদা পায়নি। কংগ্রেস বন্দে মাতরমকে খণ্ডিত করেছে। বন্দে মাতরম খণ্ডিত না হলে দেশটাও খণ্ডিত হতো না। হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী তারা রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, ফাঁসির মঞ্চে বন্দে মাতরম বলে ফাঁসি বরণ করেছেন গর্বের সঙ্গে। সেইটা যদি আপনি না বলেন, তাহলে তো কড়া পদক্ষেপ করতেই হবে। কারণ নাগরিক আমরা, ভারতীয়, সেই ভারত মাকে যদি সম্মান দিতে না পারি, ছেলেকে যেমন শাস্তি পেতে হয়, সন্তানদের শাস্তি পেতে হবে। দিলীপ ঘোষ ঠিক একই কথা বলছেন। এটা কম্পালসারি করা উচিত, কারণ জাতীয় পতাকা থেকে জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীককে নিয়ে এখানে অনেক হাসি মজাক করা হয়। সে অধিকার কারো নাই, রাষ্ট্র সর্বোপরি, এটা আমাদেরকে শেখাতে হবে। আর যে মানবে না তার জন্য আইনি ব্যবস্থা হবে। আমি বলরামবাবুর কাছে আসবো। বলরামবাবু, একটা ছবি আপনার সঙ্গে প্রায় একদম একীকৃত হয়ে গিয়েছে। নবান্ন অভিযান, তাও ছাত্রদের। আপনি সেই অভিযানে জাতীয় পতাকা নিয়ে হাজির, আর বন্দে জলকামানের মুখে দাঁড়িয়ে জাতীয় পতাকাটা হাতে ধরে রয়েছেন আর বন্দে মাতরম বলছেন। এখন এই অভিযানটা ছিল মূলত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি, এবং সেই দুর্নীতির অংশ হিসেবে বা সেই দুর্নীতির ফল হিসেবে অভয়ার যে অত্যন্ত দুঃখজনক ধর্ষণ এবং মৃত্যু, সেই ঘটনার প্রতিবাদে তার বিচার চেয়ে সেখানে জাতীয় পতাকা এবং বন্দে মাতরম। আমি আপনার কাছ থেকে আজকে একটু বুঝতেই চাইব, সব কিছুতে বন্দে মাতরম, সব কিছুতেই জাতীয় পতাকাকে সামনে রাখা কেন আজকে এভাবে চলে আসে, আজকের দিনেও এভাবে চলে আসে? বললাম না, আসতে হবে। তার কারণ আমার কাছে সবার আগে রাষ্ট্র, সবার আগে রাষ্ট্র। সেখানে যদি আমার পরিবার রাষ্ট্রদ্রোহিতা করে, আমার কাজ হচ্ছে তাকে হত্যা করা। রাষ্ট্রদ্রোহীর কোনো ক্ষমা নেই, স্ট্রেট এবং ক্লিয়ার। যে আমার আত্মীয় স্বজন যে হবে রাষ্ট্রদ্রোহী, তার প্রকৃত বিচার ব্যবস্থায় যদি না করতে পারে, সেক্ষেত্রে আমাদের করতে হবে। দ্বিতীয় বিষয়, রাষ্ট্রের প্রতিটা জিনিসকে সম্মান করার দায়িত্ব, কর্তব্য এবং লোককে বোঝানো, এটা আমার কাজ। সবাই যদি তার নিজের কাজ বোঝে, তাহলে কিন্তু রাষ্ট্র বা দেশ ভালো হতে বাধ্য। কারণ প্রত্যেকে তার কর্তব্য করছেন, নাগরিক তার নাগরিক কর্তব্য করছে, পুলিশ তার কর্তব্য করছে। সেরকম
দেশকে ভালোবাসা, দেশটা ভালোবাসার জন্য শুধু নেতাদের দায় দিইনি, আমাদের প্রতিটা নাগরিকের দায়। রাষ্ট্রকে ভালোবাসবো, রাষ্ট্রকে সম্মান করব, রাষ্ট্রীয় যে প্রতীক আছে সেটাকে মাথায় তুলে রেখে দেবো। দরকার পড়লে আমাদের প্রাণ বলিদান হতে কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। একটাই জিনিস যেখানে আমরা বারবার করে ভুলে যাই, সেনাবাহিনীর কাজ বুঝি রাষ্ট্রকে রক্ষা করা না, সেনাবাহিনীর সঙ্গে আমাদের প্রতিটা মানুষের কর্তব্য। এ রাষ্ট্র আমার, এ রাষ্ট্রের প্রতিটা জিনিসের প্রতি আমার দায়, আমার দায়িত্ব। এই কর্তব্য থেকেই আমার জাতীয় প্রতীক এবং ভারত মাতা, এটা বলার কতজনের যোগ্যতা হয়? যে আমেরিকায় বসে আছে সেই বাঙালি বা ভারতীয়, তারা বুক ভরে কিন্তু ভারত মাতার জয় বলতে পারছে, এবং তারাই কিন্তু বলতে চায়, তারা সেই জায়গাটা থাকেন পাচ্ছে না। আজকে আমরা ভারতবর্ষের থেকে এই গাদ্দারি, এই বেইমানিটা করব যে আমার জমির জল খাবো, তার শস্য সব কিছু সুবিধে নেব, কিন্তু বন্দে মাতরম বলবো না। আমি একটু চন্দ্রচূড় বাবুর কাছে যাই। চন্দ্রচূড় বাবু, ইতিহাস বলছে সেরকম ভাবে বন্দে মাতরমকে সম্মান জানানো হয়নি। আজকে বন্দে মাতরম না বললে পরে বা অপমান করলে পরে হাজতবাসের কথাও বলা হচ্ছে। এর জন্য দায়ী কারা? ইতিহাসে দায়ী কারা থাকবে? আমি প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না। আমি ভাষা যেটুকু বুঝলাম তার ভিত্তিতে বলি। ইতিহাসে এই বন্দে মাতরম শুধু বন্দে মাতরম বলে নয়, যে দেশের প্রাচীন সংস্কৃতির সঙ্গে জড়িত যে কোনো ব্যাপারকেই হিন্দুত্বের নাম দিয়ে দাগিয়ে দেওয়া এবং তাকে ধর্মীয় বলে প্রচার করা, শুধু বন্দে মাতরমকে আলাদা করে আমরা দেখতে পারি না। প্রতিটা বিষয়, মানে রামের নামকে কলঙ্কিত করা, যে ওটা সাম্প্রদায়িক, ওটা আমাদের দেশের নয়। এতদিন যেটা আমাদের স্ট্যান্ডার্ড আর্গুমেন্ট, যেটা আমরা বাম শিবির থেকে শুনে এসেছি, যে রাম তো বাংলার নয়, গণেশজি হনুমান তো বাংলার নয়। তো ফলে তারাই যে বন্দে মাতরমকেও যে হিন্দুত্ববাদী বলে দাগিয়ে দেবেন, এবং বামপন্থী ঐতিহাসিকদের একটা বড় অংশ যারা পাঠ্যপুস্তক লিখে এসছেন স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে, তারা যে আমাদের স্বাধীনতা আন্দোলনের গোড়ার দিকে অনুশীলন সমিতির কাজ, যুগান্তরের কাজ, তার মধ্যে অত্যন্ত হিন্দু গন্ধ খুঁজে পেয়েছেন। এবং তার সঙ্গে যেহেতু বন্দে মাতরম জড়িত, ফলে তাদেরকে পিছিয়ে রাখার সঙ্গে সঙ্গে বন্দে মাতরমকে যে সাইডলাইন করে দেওয়া হবে, তাতে মানে আশ্চর্যের বিষয় কিছু নেই। সেইটাকেই আজকে সরানো ভাবেই ন্যারেটিভটা হয়ে এসেছে এতদিন ধরে। যারা ম্যাজেনি গ্যারিবাল্ডির মধ্যে কোনো রকমের ধর্মীয় আদর্শ খুঁজে পাননি, গন্ধ খুঁজে পাননি, তারা বন্দে মাতরমের ক্ষেত্রে খুঁজে পান বা পেয়েছেন, এবং তার জন্যই বারবার বন্দে মাতরমকে আক্রান্ত হতে হয়েছে। তার ফলে দেশকেও দ্বিখণ্ডিত হতে হয়েছে। এক কথায় বললে, আজকে একদিকে মাতৃভাষা এবং অন্যদিকে মাতৃমন্ত্র, এই দুইয়ের প্রতি কেন্দ্র এবং রাজ্য সরকারের নতুন দৃষ্টিভঙ্গি, নতুনভাবে পথ চলার যে অঙ্গীকার, এই দুটোকে সঙ্গে নিয়ে সেটাকে কার্যত আমরা একরকম উদযাপনই করলাম। সেই উদযাপন আপাতত এখানে একটা বিরতি দিচ্ছি। এই উদযাপন তো থেমে যাওয়ার জন্য নয়, এই উদযাপন চলতে থাকবে, আগামী দিনেও চলবে। আপাতত একটা বিরতি নিয়ে আমি এবং অয়ন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাদের সমস্ত অতিথিদের ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সঙ্গে থাকুন। ধন্যবাদ।